তো আমরা ঢাকা বোর্ড 2024 যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অধ্যাটার অধিহারে শেয়ার ইস্যুর অঙ্কটা সলভ করব। তো অধিহার জিনিসটা কি? অধিহার হচ্ছে লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রি করা। তো এই পদ্মা কোম্পানি লিমিটেড এর লিখিত মূল্য হচ্ছে 100 টাকা। তারপরে এর অধিহার, যেহেতু আমরা অধিহারের অঙ্ক করতেছি তার জন্য অধিহার জিনিসটাকে আমরা আগে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা বোঝার জন্য সর্বপ্রথম কি করব, যে কোম্পানি লিমিটেডের 10% অধিহার ইস্যু করেন, মানে 100 টাকা লিখিত মূল্য, 10% অধিহার, মানে 10% বেশি মূল্যে বিক্রি করবে। তাহলে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, মানে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তাহলে 10 টাকা বেশি মূল্যে বিক্রি করবেন। অধিহার মানেই হচ্ছে বেশি দামে বিক্রি করা, মানে 100 টাকা মূল্যের জিনিস 10 টাকা বেশি বিক্রি করা। তো এটা একদমই সহজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। তো আমাদের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, আমরা বিক্রি করব 10 টাকা বেশি মূল্যে। তাহলে এখন অধিহারের অঙ্কটা শুরু করা যাক। তো শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ, মানে শেয়ার অধিহারের পরিমাণ মানে মোট অধিহারের পরিমাণ। এখন শেয়ার প্রতি অধিহার নির্ণয় করব। শেয়ার প্রতি অধিহার মানে আমরা বুঝছি কি, যে বেশি মূল্যে বিক্রি করা, লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে অধিহার বিক্রি করা, মানে শেয়ার বিক্রি করা, লিখিত মূল্যের চেয়ে বেশি দামে শেয়ার বিক্রি করাই হলো শেয়ার অধিহার। তো 100 টাকার লিখিত মূল্য আর শেয়ার 10% অধিহারে, মানে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা মূল্যের শেয়ার 10 টাকা বেশি দামে বিক্রি করবে, তাহলে প্রোডাক্টটা বিক্রি করবে হচ্ছে 110 টাকা মূল্যে। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। প্রথমে কি করব, আমরা কলমটা হাতে নিয়ে সুন্দরভাবে সমস্যা 60 লিখে নেব। ঢাকা বোর্ড, এখানে সবাই মানে করতে পারবেন। ঢাকা বোর্ড সমস্যা 60 ঢাকা বোর্ড 2024 যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো এটা ঢাকা বোর্ড কত হচ্ছে 24। তো শুরু করা যাক। নাম্বার ক নাম্বারে আমাদের কি বলছে? ক নাম্বারে বলছে কি, একটু হাইলাইটার দিয়ে, এটা ক নাম্বারে বলছে যে শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার ইকুয়াল শেয়ার প্রতি অধিহার কি বলছে এখানে? শেয়ার প্রতি অধিহার লিখিত মূল্য হচ্ছে 100 টাকা আর অধিহার হচ্ছে বেশি মূল্য হচ্ছে 10%। তাহলে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, 10 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। তাহলে লিখিত মূল্য হচ্ছে 100 টাকা ইন্টু হচ্ছে 10%, মানে 10%টা বেশি অধিহারে বিক্রি করবে। তাহলে আমরা এখানে টাকা লিখে দেব, টাকা লিখে দেওয়ার পরে 100 টাকার 10% হয় 10 টাকা, 100 টাকার 10% 10 টাকা। তাহলে শেয়ার প্রতি অধিহার 10 টাকা, 100 টাকার 10 টাকা, মানে 100 টাকার শেয়ার 10 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। এখন অতএব মোট অধিহার, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না যে মোট অধিহারের টাকা কিভাবে বের করব। তো মোট অধিহার হচ্ছে যেটা আমরা কোম্পানি পরিচালনা করার সময় বিক্রি করব যে শেয়ারগুলো, তো সেই শেয়ারগুলো হচ্ছে 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে, মানে 10% বেশি মূল্যে এই 10,000 শেয়ার বিক্রি করা হবে। তো শেয়ার আবেদনের টাকা পাইছে 11,000 শেয়ার, মানে শেয়ারের আবেদনের পাওয়া গেছে, মানে 11,000 শেয়ার আবেদন, মানে শেয়ার কেনার জন্য 11,000 আবেদন করছে, কিন্তু এখানে কোম্পানি 10,000 রেখে আর 1,000 ফেরত দিয়ে দিবে। তাহলে এখানে আমরা 10,000 এর মোট, মানে 10,000 অধিহারে বিক্রি করবে কোম্পানি। তাহলে 10,000-এর জন্য মোট অধিহার, 10,000 টাকার জন্য আমরা যদি মোট 10,000 শেয়ার ইন্টু 10 টাকা
10 টাকা। এই যে আমরা শেয়ার প্রতি অধিহার 10 টাকা বের করছি, মানে 10 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। 10,000 শেয়ার ইন্টু 10 টাকা, মানে 10 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করে 10,000 শেয়ারে লাভ হবে 1,00,000 টাকা। 1,00,000 টাকা। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে শেয়ার প্রতি অধিহার বের করার নিয়ম হচ্ছে, লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রি করবে 10% বেশি। তাহলে 100 টাকার 10% করলে আসে 10 টাকা। 10 টাকা বেশি মূল্যে, মানে প্রত্যেকটা শেয়ার 10 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। তাহলে 100 টাকার 10 টাকা বেশি মূল্যে বিক্রি করলে হয় 100 যোগ 10 সমান 110 টাকা, মানে একটা শেয়ার বিক্রি করবে 110 টাকা করে। কিন্তু এখন আমরা মোট অধিহার শুধু বেশি মূল্য, মানে কয় টাকা বেশি মূল্যে বিক্রি করবে ওইটাই বের করব। তাহলে মোট অধিহার ইকুয়াল 10,000 শেয়ার ইন্টু 10 টাকা, তাহলে 1,00,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী ক্লাসের জন্য কমেন্ট করবেন। এখন কি বের করব আমরা, কি বলছে প্রশ্নে, যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত। তো জাবেদার ঘরটা আমরা কি জানি জাবেদার ঘর, তাহলে আমরা কিভাবে কাটবো। আমরা জাবেদার ঘর কাটার জন্য সুন্দরভাবে এইভাবে ঘরটা কেটে নিব। এটা হচ্ছে জাবেদার ঘর। মূলত এখানে তারিখ হবে তারিখ 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 প্রথমে লিখবো আমরা কি তারিখ। তারিখ এখানে সবসময় আমরা লিখে আসছি বিবরণ। তারপরে কি লিখবো, সূত্র। সূত্র ডেবিট ক্রেডিট। যেহেতু আমরা এটার প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিচ্ছি ব্যাখ্যা ব্যতীত, যে ভাই হোক জাবেদার ঘরে এইটাই তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট। তো এখন প্রথমে যে জাবেদাটা দিব, এখানে কিন্তু আমাদের ওই রকম অঙ্ক না যে জাবেদা লেখা আছে যে বিক্রয়ের জন্য জাবেদা দাও। এখানে কিন্তু বিক্রয়ের জন্য কোনো জাবেদা উল্লেখ নাই, যে আমরা কোন জাবেদাটা দিব। এখন জাবেদা তো দিতে হবে, এখন কোন জাবেদাটি দিব তার আগে লিখে নিই এটা খ নাম্বার। তো বিবরণ দিলাম না, খ নাম্বার। তো খ নাম্বারের প্রথমে যে জাবেদাটা দিব সে এই অধিহার সমহার অবহার, মানে তিনটা যৌথ মূলধনী কোম্পানিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন অধিহার, সমহার, অবহার। তো আমরা এখন অধিহারটা বুঝাচ্ছি। তাহলে অধিহার বোঝানোর ক্ষেত্রে অধিহার সমহার যাই থাকুক, এখানে দেখতে হবে এই মানে এই যে এইখান থেকে এই ফেরত দেওয়া হলো পর্যন্ত, মানে শেষ পর্যন্ত দেখতে হবে যে আমাদের প্রথম জাবেদার জন্য শেয়ার আবেদন কত পাইছি আমরা, মানে মোট শেয়ার কোম্পানির পরিচালনা করার জন্য মানুষ যত শেয়ার আমাদের কাছে কিনেছে, শেয়ারগুলো কিনেছে তার মোট সংখ্যা। তাহলে আমরা এখানে প্রথম জাবেদাটা, মানে এই প্রথম জাবেদাটা কিভাবে খুঁজে বের করব। প্রথম জাবেদাটা আমরা কোন থেকে দিব, তো এটা হচ্ছে পদ্মা লিমিটেড কোম্পানি 100 টাকার মূল্যের শেয়ারে বিভক্ত 60 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত কোম্পানির 10,000 শেয়ার 10% শেয়ার অধিহারে ইস্যু করেছে। তাহলে মোট 11,000 শেয়ার আবেদন পাওয়া গেল। এই যে আমরা প্রথম জাবেদাটা কোন থেকে দিব, আমরা প্রথমটা জাবেদাটা দিব হলো মোট 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে এই অধিহার, সমহার, অবহার তিনটা যে আছে, আমরা এখন বুঝতেছি কি অধিহার। এই অধিহারের ক্ষেত্রে সর্বপ্রথম জাবেদাটা দেব আমরা এই যে শেয়ারের আবেদন পাওয়া গেলে। প্রথম জাবেদাটা কি দিব আমরা, শেয়ারের আবেদন পাওয়া গেলে। প্রথম জাবেদাটা সবসময় প্যাসেজটা, মানে ডাকটা পড়তে হবে, পরে আমরা সবসময় জাবেদা দিব শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে। তাহলে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে আমরা প্রথম জাবেদাটা দিব। তো প্রথম জাবেদাটা দেওয়া শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে, তাহলে সুন্দর করে এটা মুখস্থ করতে হবে যে আমাদের ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো প্রথম জাবেদাটা সবসময়ই সমহারের ক্ষেত্রেও একই জাবেদা, অধিহারের ক্ষেত্রেও একই জাবেদা, তারপর অবহারের ক্ষেত্রেও একই জাবেদা। আমরা বুঝতেছি কি অধিহার মানে বেশি মূল্যে বিক্রি করা। তাহলে এটার প্রথম জাবেদা হবে, মানে যে কোনো অঙ্ক, যত রকম অধিহারের অঙ্ক আছে এই অধ্যায়ে, মানে যৌথ মূলধনী কোম্পানির অধিহার চাইলেই সর্বপ্রথম জাবেদা শুরু করতে হবে আমাদের শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে। তাহলে আমরা মোট পেয়েছি 11,000 শেয়ার আবেদনের টাকা, এটার উপর জাবেদা হবে। তাহলে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট।
তাহলে এটার টাকা বের করব কিভাবে? এখন অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে এই জায়গাটায় ভুল হয় যে টাকার অ্যামাউন্ট কিভাবে বের করবে। এখানে কিন্তু ওইরকমভাবে কোনো টাকার অ্যামাউন্ট দেওয়া নাই, আমাদেরকে কিন্তু বের করতে হবে। এখন কিভাবে বের করব? এখানে বের করার জন্য এখানে লেখা আছে যে মোট 11,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। আমরা যেহেতু এই পাওয়া মানে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল উপর জাবেদা তৈরি করছি, তাহলে এই 11,000 শেয়ার দিয়েই আমাদের টাকাটা বের করতে হবে। তাহলে এই 11,000 টাকা আমরা এইখানে আনলাম। 11,000 টাকা, 11,000 শেয়ার, সরি 11,000 শেয়ার, 11,000 শেয়ার, 11,000 শেয়ার, আমরা 11,000 শেয়ার পাইছি ইন্টু এই যে উপরে আমি কি বুঝাইছিলাম যে লিখিত মূল্যর চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রি করাকে শেয়ার অধিহার বলে। তাহলে লিখিত মূল্য আছে 100 টাকা যোগ হচ্ছে 10 টাকা বেশি মূল্যে, মানে প্রত্যেকটি শেয়ার 100 টাকা মূল্য, কিন্তু আমরা 10 টাকা বেশি মূল্যে বিক্রি করব। তাহলে দুইটা যোগ করলে হয় 110 টাকা। তাহলে শেয়ার প্রতি অধিহার হলো 10 টাকা। তাহলে আমরা এখানে প্রথম যাবে দায় আমরা 110 টাকা, 110 টাকা। তো এই 110 টাকা কেমনে হলো, মানে এই 110 টাকা কেন হলো? 110 টাকা হলো মানে আমাদের লিখিত মূল্য, মানে এই যে ডাকে দেখবেন যে লিখিত মূল্য আছে 100 টাকা কইরা, মূল্যের 60,000 শেয়ারে বিভক্ত, মানে 60,000 শেয়ার নিচ্ছে কোম্পানি, কিন্তু 100 টাকা মূল্যের, 100 টাকা মূল্যের। কিন্তু এটা যেহেতু অধিহারের অঙ্ক, তাই আমরা 10% অধিহার, এখানে 20% থাকলে 20 টাকা, 10% থাকলে 10 টাকা, 5% থাকলে 5 টাকা। তাহলে যেহেতু এটা 10% অধিহারে, তাহলে এই 100 টাকার পণ্যটা আমরা বেচতেছি 10%, মানে 10 টাকা বেশি মূল্যে। তাহলে 100 টাকা পণ্য আমরা বেচতেছি 110 টাকা। তাহলে সেই হিসাবে আমরা এখানে 110 টাকা লিখেছি। তাহলে 11,000 শেয়ার ইন্টু 110 টাকা, এখানে টাকার একটা চিহ্ন, টাকা লিখলেও হবে না লিখলেও হবে, তো আমি টাকা লিখে দিলাম। তো 11,000 শেয়ার ইন্টু 110 টাকা, এটা বিবরণ ছাড়া যেহেতু বলছে তার জন্য আমরা বিবরণ দিব না। তাহলে প্রথম জাবেদাটা কিন্তু হয়ে গেল, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটার টাকা বের করার জন্য আমাদের এই যে শেয়ার আবেদনের 11,000 টাকা শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, এই 11,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে এটার উপর জাবেদা দিছি কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 11,000 ইন্টু অধিহার যেহেতু, তাহলে 100 টাকার পণ্য 10 টাকা বেশি মূল্যে বিক্রি হবে, তাই 100 যোগ 10 সমান সমান 110, 110 টাকা ইন্টু 11,000। তাহলে এটা 11,000 শেয়ার ইন্টু 110 টাকা, এই যে এটা টাকার চিহ্ন। তো আমরা এখন গুণ করলে কত আসে, 100 গুণ করলে কত আসে সেটাই আমরা এখন বের করব। 11,000 ইন্টু 110 টাকা, তাহলে আসে 12,10,000 টাকা, 12,10,000 টাকা, 12,10,000 টাকা। আর ক্রেডিটে যাবে হলো 12,10,000 টাকা। একদম সহজ, পানির মতন সহজ, পারলেই পানির মতন সহজ। তাহলে প্রথম জাবেদাটা দিলাম কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 11,000 শেয়ার অনুমোদিত শেয়ার ইন্টু 110 টাকা, মানে 100 টাকার পণ্য 10 টাকা বেশি মূল্যে বেচার কারণে আমরা 110 টাকা দিলাম। তাহলে 11,000 শেয়ার ইন্টু 110 টাকা, টাকা বাইর হচ্ছে 12,10,000 টাকা, 12,10,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সম্পূর্ণ ক্লাসটা না করলে বুঝতে পারবেন না। এখন দ্বিতীয় জাবেদা কি দিব, এটা আরও মাথা খেয়ে ফেলে, কিন্তু বুঝলে একদমই সহজ। দ্বিতীয় জাবেদা আমরা কিভাবে দিব, একদমই সহজ। দ্বিতীয় জাবেদা দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে জিনিসটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে শেয়ার আবেদন, এটা যেহেতু মুখস্থ জাবেদা, তাহলে তার জন্য আমরা এটা মনে রাখবো সবসময় যে প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখন এই তিনটার টাকা বের করবো কীভাবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট আমরা প্রথমে দিছি ব্যাংক হিসাব ডেবিট, মানে আবেদনের টাকা পাওয়া গেলে জাবেদা দিছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর এখন ইস্যুকৃত, বিলিকৃত, বন্টনকৃত, মানে ভাগাভাগি করে পরিচালনা করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো শেয়ারগুলো গ্রহণ করে থাকে সেই
এই শেয়ারের উপরে জাবেদার টাকাটা বের করব। তাহলে এইখানে আমরা ডাকে আসি, এইখানে কি লিখছে, কোম্পানি এর 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে। তাহলে ইস্যু করার উপর এখানে জাবেদা হবে 10,000 শেয়ার। তাহলে এইখানে টাকা হবে 10,000 শেয়ার ইন্টু 110 টাকা। 10,000 শেয়ার ইন্টু 110 টাকায় হালকা একটা ব্রেকেট দিতে হবে। তো 10,000 শেয়ার ইন্টু 110 টাকা করলে টাকা আসে কত, 10,000 ইন্টু 110 টাকা শেয়ার করলে 10,000 ইন্টু 10 টাকা করলে আসে টাকা আসে 11 লক্ষ। 10,000 ইন্টু 110 করলে আসে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা, কয়টা শূন্য আছে, 11 লক্ষ টাকা। এটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা, 11 লক্ষ টাকা বের করলাম শেয়ার মূলধন। আবার ওই 10,000 টাকা দিয়েই 10,000 শেয়ার 10,000 শেয়ার ইন্টু, আমরা যদি মূলধন মানে মূলধন বের করতে বলি, শেয়ারের মূলধন বের করতে বললেই লিখিত মূল্য, আমরা কি বলছি, এই যে লিখিত মূল্য 100 টাকা, অধিহার যাবে না। তাহলে লিখিত মূল্য 100 টাকা। এইখানে শেয়ার মূলধন বের করতে বলে লিখিত মূল্য দ্বারা গুণ হবে। শেয়ার 10,000 শেয়ার ইন্টু 100 টাকা, 100 টাকা। তাহলে 10,000 শেয়ার ইন্টু 100 টাকা, তাহলে আসে 10 লক্ষ টাকা। এটা ক্রেডিট আছে, আমরা এখন এটাকে ক্রেডিট করব, 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা কিন্তু হয়ে গেছে। তাহলে শেয়ার প্রতি অধিহার হিসাব, শেয়ার অধিহারের টাকা কিভাবে বের করব, আমাদের 10,000 শেয়ার কিন্তু আমাদের কোম্পানি পরিচালনা করার জন্য 10,000 শেয়ার কিন্তু নিয়ে রাখছে। তাহলে 10,000 শেয়ার এখানে লেখা যাবে না, 10 শেয়ার ইন্টু 10,000 শেয়ার ইন্টু অধিহার কয় টাকায়, 100 টাকা। 100 টাকার অধিহার পেয়েছি আমরা কত, মানে শেয়ার প্রতি অধিহার পেয়েছি 10 টাকা। তাহলে একটা শেয়ারের মূল্য বেশি বিক্রি করব, মানে 100 টাকার শেয়ার 10 টাকা বেশি বিক্রি করব। তাহলে শেয়ার অধিহার মানে বেশি বিক্রি। তাহলে 10,000 শেয়ার আমরা কয় টাকা বেশি বিক্রি করব, মানে 10 টাকা দিয়ে গুণ। তাহলে আমরা 10,000 শেয়ার যদি 10 টাকা করে বেশি বিক্রি করি, তাহলে শেয়ার অধিহারের পরিমাণ দাঁড়ায় হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। দ্বিতীয় জাবেদাটাও কিন্তু আমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। এখন এই জাবেদায় মূলত 3টা জাবেদা হয়, মৌলিক জাবেদা 3টি, কিন্তু এমনি অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ, অবলেখকের দস্তুরি ইত্যাদি থাকলে আরও জাবেদা বাড়াতে হয়। এখন দিব আমরা কি, ফেরতের জন্য জাবেদা। লাস্টের জাবেদা সবসময় ফেরতের জন্য জাবেদা। ফেরতের জাবেদা কি, এখানে দেখাই আছে যে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো। মানে আপনি কোম্পানি শেয়ার বেচছেন হলো 10,000, কিন্তু আবেদন পাইছেন, মানে শেয়ার কেনার জন্য আবেদন করছিল 11,000, মানে পাবলিক কলেজে ভর্তি হওয়ার জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে হলো 11,000, কিন্তু সিলেক্ট হয়েছে 10,000। তাহলে 10,000-এর টাকা কিন্তু কোম্পানি নিছে, আর 1,000 কিন্তু মানে ফিরে দিয়েছে যে তোমাদের ভর্তি হতে পারবে না, তোমরা 1,000 বেশি হয়েছ। তাহলে এই 1,000 বেশি হয়েছে, যে মানে 10,000 সিলেক্ট হয়েছে, 10,000 বিশ্ববিদ্যালয়ে পড়বি, কিন্তু 1,000 বেশি হয়েছে, মানে 11,000 থেকে 10,000 বাদ দিলে 1,000 বেশি হয়েছে, 1,000 তো এই যাওগা বাড়িতে। তাহলে এটাই হলো ফেরতের জন্য জাবেদা কি দিব, অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তাহলে ফেরত দেওয়া হলে তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংকে থেকে টাকাটা মূলত পরিশোধ করা হয় ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদনের ফেরত দিয়েছি কত, 1,000, মানে ভার্সিটিতে 1,000 শেয়ার মানে ভার্সিটিতে 1,000 ছাত্র মানে পরীক্ষায় ফেল করছে, তার জন্য তারা বাড়ি চলে যাবে, মানে 1,000 শেয়ার ফেরত দিব, তার জন্য 1,000 শেয়ার ইন্টু 110 টাকা, 110 টাকা, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য 1,000 শিক্ষার্থী আবেদন করছিল, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে তারা ফিরে যাচ্ছে, কিন্তু
যে আবেদন করতে অনলাইনে যে একটা কস্ট ফি নিয়ে থাকে তারা সেটা মানে নিয়ে যাচ্ছে। তার জন্য এইখানে আমরা যে মূল্যে মানে শেয়ারটা কিনি সেই মূল্যটা মূলত এইখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে 110 টাকা করে আবেদন জমা দিয়েছিল, তাহলে 10,000 শেয়ারে ইন্টু 110 টাকা, তাহলে 110 টাকা দিলে 10,000 শেয়ার ইন্টু 110 টাকা, 10,000 শেয়ার ইন্টু 110 টাকা মানে 11 লক্ষ, 10,000 শেয়ার ইন্টু 110 টাকা, সরি 1,000 শেয়ার ইন্টু 110 টাকা সমান 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা হবে ডেবিট, 1,10,000 টাকা হবে ক্রেডিট। একদমই সহজ, পানির মতন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখতেই পারতেছেন এখন একদম কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করা শেষ। তো এটা হচ্ছে ক নাম্বার, আর এটা হচ্ছে খ নাম্বার। ক আর খ, ঢাকা বোর্ড 24। এখন করব কি আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী লিখে বিবরণ 2টা টাকার ঘর দিয়েছি, কারণ 2টা টাকার ঘর দিলেই হবে। তো আর্থিক অবস্থার বিবরণী অধিহার, শেয়ার অধিহারের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী করার সময় সর্বপ্রথম যায় চলতি হিসাব, সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ। তাহলে শেয়ার অধিহার সমূহ যাই থাকুক, মানে আর্থিক অবস্থার বিবরণীতে সর্বপ্রথম সম্পত্তি সমূহ নিব। সম্পত্তি সমূহ মধ্যে যদি এখানে কি কোনো স্থায়ী সম্পদ আছে, যেমন শেয়ার দ্বারা জমি ক্রয়, ভূমি ক্রয়, এগুলো কিন্তু নাই। তার জন্য আমরা সর্বপ্রথম নিব চলতি সম্পদ। যদি স্থায়ী সম্পদ থাকতো তাহলে সম্পত্তি সমূহ লিখে স্থায়ী সম্পদ আগে নিতাম, কিন্তু এখন স্থায়ী সম্পত্তি না থাকায় এখন নিব আমরা চলতি সম্পদ। সম্পত্তি সমূহ লেখার পরে চলতি সম্পদ, চলতি সম্পদ। তো চলতি সম্পদ কিন্তু আমরা নিতেছি। চলতি সম্পদ হচ্ছে সবসময় চলতি সম্পদে যাবে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা কিভাবে বের করব, এটার জন্য একটা চলমান জের ছক করা লাগে, কিন্তু আমরা এখন এই প্রশ্নে চলমান জের ছক চাই না, তার জন্য আমরা এইভাবে করছি। তো আমাদের চলমান জের ছকের মতোই, মানে খতিয়ানের মতোই আর কি, চলমান জের ছকে খতিয়ানের মতোই ব্যাংক হিসাব করা লাগে, কিন্তু আমরা এখন করব না। সঠিকভাবে আপনাদেরকে এই নিয়মটাও শিখিয়ে দিব। তো আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত কিভাবে বের করব। ব্যাংক জমার উদ্বৃত্ত মানেই ব্যাংকের খতিয়ান। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আছে কত, 12,10,000। তো প্রথমে এই টাকাটা আমরা নিয়ে নিব। ব্যাংক জমার উদ্বৃত্ত বের করার জন্য 12,10,000 টাকা প্রথমে নিয়ে নিলাম। বাদ হচ্ছে যে কয়টা এখানে ব্যাংক হিসাব থাকবে সেই কয়টার থেকে খালি মাইনাস হবে, মানে এই প্রথমের ব্যাংক হিসাব টাকা নেওয়ার পর সবটি মাইনাস। এখানে যদি আরেকটা ব্যাংক হিসাব থাকতো এটার টাকাও মাইনাস, সবটি মাইনাস করতাম, মানে ক্রেডিটের যেটি সবটি মাইনাস করতাম, ডেবিটের তীর যোগ হতো। তাহলে এখন কথা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে কত আছে, 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা আমরা এই 12,10,000 থেকে 1,10,000 বাদ করব, 10,000 বিয়োগ করব। এই তো একদম পানির মতন সহজ। এটা কিন্তু বিয়োগ দিয়েছি 1,10,000, এটা থেকে এত বাদ দিলে, মানে 12,10,000 থেকে 1,10,000 বাদ দিলে থাকে 11 লক্ষ টাকা। ডাইরেক্ট আমরা দ্বিতীয় করে টাকা বসিয়ে দিব, কারণ এখানে যোগ বিয়োগ করার কোনো অপশন নাই। আরেকটা শূন্য হবে, 11 লক্ষ টাকা। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু অসমন্বিত ব্যয়, মানে লেখকের কমিশন, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, প্রাথমিক খরচ ইত্যাদি কিন্তু নেই। তার জন্য আমরা এখানে অসমন্বিত ব্যয়গুলো নিলাম না। অবহার থাকলে কিন্তু নিতাম, কিন্তু এটা অধিহার, যেহেতু অসমন্বিত ব্যয় নেই তাহলে আর কিছু যাবে না, তাহলে এখানে ক্লোজ হবে। এখানে কিন্তু অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ ইত্যাদি কিছু নাই, ব্যাংক চার্জ নাই। তার জন্য এখানে অসমন্বিত ব্যয় না যাওয়ায় আমরা সরাসরি ক্লোজ করে দিলাম। তারপরে এখন কি দিব, শেয়ার মূলধন, শেয়ার মূলধন লিখে অনুমোদিত মূলধন,
মূলধন, অনুমোদিত মূলধন কীভাবে বের করব? এই যে এখানে দেওয়া আছে যে কোম্পানি পদ্মা কোম্পানি লিমিটেডের 100 টাকা মূল্যে 60,000 শেয়ার বিভক্ত, যা 60 লাখ টাকা অনুমোদিত এই যে মূলধনে নিবন্ধিত হয়। তাহলে অনুমোদিত মূলধন 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা কীভাবে, এইটা যদি নাও থাকে আপনারা কীভাবে বের করবেন সেটাও আমি বুঝিয়ে দিব। তো মূলধন কথা থাকলেই বলা যায় যে লিখিত মূল্য, মানে এই প্রতিষ্ঠানের লিখিত মূল্য, মানে কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের লিখিত মূল্য দ্বারা গুণ করতে হবে শেয়ার কি। তাহলে শেয়ার আছে হলো 60,000 শেয়ারে বিভক্ত, 60,000 শেয়ার ইন্টু কয় টাকা করে, এই যে 100 টাকা করে, 60,000 শেয়ার 160,000 শেয়ারে বিভক্ত 100 টাকা করে। তাহলে এখানে 100 টাকা টাকা, তাহলে এটার জন্য একবারে 60,000 ইন্টু 100 টাকা মানে 60 লক্ষ টাকা, হাজার অযুত লক্ষ, 60 লক্ষ টাকা। এটাও ক্লোজ হয়ে যাবে, এটার সাথে আর কোনো কথা নাই। অনুমোদিত মূলধন লেখার পরে সরাসরি ক্লোজ হয়ে যায়, আর কোনো কথা থাকে না। তারপরে হচ্ছে ইস্যুকৃত বিলিকৃত ও পরিশোধিত মূলধন, ইস্যুকৃত বিলিকৃত ও পরিশোধিত মূলধন, এটা আপনাদেরকে হেডিং লিখতেই হবে, এটা মুখস্থ থাকতে হবে, না হলে হবে না। এটা সব ক্ষেত্রেই অধিহার সমহার অবহার সব ক্ষেত্রেই। তাহলে এখানে কি হবে, ইস্যুকৃত বিলিখিত পরিশোধিত মূলধন। এখানে ইস্যুকৃত বিলিখিত, এই যে অধিহারে ইস্যু শেয়ার ইস্যু করে, এই যে ইস্যুকৃত, ইস্যু করে মানে ইস্যুকৃত, ইস্যু করে মানে ইস্যুকৃত, 10,000 শেয়ার 10% শেয়ার অধিহারে ইস্যু করে, ইস্যু করে মানে ইস্যু করে মানে মানে এক কথায় 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে, ইস্যুকৃত বিলিকৃত বন্টনকৃত সব এই 10,000 টাকায়। তাহলে এখানে হবে 10,000 শেয়ার ইন্টু কয় টাকা করে মূল্য বিক্রি করছে, 110 টাকা। ও সরি, মূলধন, যেহেতু মূলধন থাকলেই আপনার লিখিত মূল্য, এটা যে কোনো পদ্ধতিতেই হোক, মূলধন থাকলে লিখিত মূল্য এত টাকা। তাহলে ওই স্বীকৃত বিলিখিত অপরিশোধিত মূলধন 10,000 ইন্টু 100 টাকা, 100 টাকা দিলে হয় 10 লক্ষ টাকা। এখন আগে এটা ক্লোজ করা যাবে না, এটার সাথে আরেকটা কথা আছে, হাজার অযুত লক্ষ, 10 লক্ষ টাকা যেহেতু আরেকটা শূন্য হবে, হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ টাকা, আগে ক্লোজ করা যাবে না। তো এখন হচ্ছে সঞ্চিতি শেয়ার অধিহার হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত ও সঞ্চিতি, প্রথমে হবে উদ্বৃত্ত ও সঞ্চিতি, ও এটা কাটা দিই, এখানে কি হবে উদ্বৃত্ত ও সঞ্চিতি মানে অধিহার, এটা শুধু অধিহারে উদ্বৃত্ত ও সঞ্চিতি হয়, তাছাড়া অন্য কোনো হানে উদ্বৃত্ত ও সঞ্চিতি হয় না। মূলত লস গেলে হয় না, আর বেশি লাভ হইলে তাহলে উদ্বৃত্ত ও সঞ্চিতি অধিহার। তাহলে আমরা কয় পার্সেন্ট, 10,000 শেয়ারকে শেয়ার 10 টাকা, 10,000 শেয়ার ইন্টু 10 টাকা, 10,000 শেয়ার ইন্টু 10 টাকা বেশি মূল্যে বিক্রি করেছি, তাহলে এখানে হবে 10,000 শেয়ার ইন্টু 10 টাকা সমান 1 লক্ষ টাকা, এখানে হবে 1 লক্ষ টাকা সমান 11 লক্ষ টাকা, হাজার অযুত লক্ষ নিযুত 1 লক্ষ টাকা। এখন ক্লোজ হবে, এখানে হবে মোট দায় লেখার পরে আর্থিক বিবরণী কিন্তু শেষ। এখন কিভাবে বুঝবেন যে অঙ্ক হয়েছে, এই যে সম্পত্তি সমূহের টাকা, আর হচ্ছে এই যে দায় ও মালিকানা সত্ত্ব, এই যে এখানে দায় ও মালিকানা সত্ত্ব লিখতে হবে, দায় ও মালিকানা সত্ত্ব লিখে হেডিং দিতে হবে। তারপরে লিখতে হবে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, স্বীকৃত বিলিখিত পরিশোধিত মূলধন লেখার পরে ওই শেয়ারের টাকা ইন্টু 100 টাকা মূল্যে উদ্বৃত্ত ও সঞ্চিত তহবিল 10,000 শেয়ার ইন্টু 10 টাকা সমান মোট দায় হচ্ছে 11 লক্ষ টাকা। তাহলে আমরা চলতি সম্পদসমূহের মোট টাকা পেয়েছি 11 লক্ষ টাকা। এই অঙ্ক হয়েছে কিভাবে বুঝবেন, মানে এই উপরের সম্পত্তি সমূহের টাকা আর হচ্ছে হলো এই অধিহারে দায়ের টাকা, মোট দায়ের টাকা মিললেই অঙ্ক হয়ে গেছে। এখানে কিন্তু 11 লক্ষ টাকা
আর এইখানে কিন্তু 11 লক্ষ টাকা হয়ে গেছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। এখন পুরো ঘরটা টান দিয়ে আমি শেষ করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অঙ্ক সমহার অবহার বুঝতে চাইলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে হবে, তাহলে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আশা করি ভিডিওতে লাইক দিবেন, অনেক কষ্ট হয়েছে।